একমাত্র যখন দরকার হবে তখনই মাইক্রোফোন আর ক্যামেরাটা অন করো। ওকে, তো গ্রুপটা ক্রিয়েট করার সময় আমি বলেই দিয়েছিলাম, অ্যাকচুয়ালি মেনলি আমার ওল্ড স্টুডেন্টদের রিকোয়েস্টে করা, বাট অনেকেই আছো যারা আগে হয়তো আমার কাছে পড়োনি, বাট তারাও ক্লাসে আছো। সো কোনো ব্যাপার নয়, অসুবিধা নেই। আলটিমেট সবাই চেষ্টা করছি যাতে একটা এক্সাম ক্র্যাক করে লাইফটা সেটেল করতে পারি। তো সবাইকে একটু বলা, কাইন্ডলি ক্যামেরার এটা অফ রাখবে সবাই। কোনো আমাকে গুড ইভিনিং জানাতে হবে না, কাউকে মেসেজ করার দরকার নেই। হ্যাঁ, শুধু মাইক্রোফোন আর ক্যামেরাটা সবাই অফ রাখবেন। প্রয়োজন হলে মাইক্রোফোন অন করে আমাকে জিজ্ঞেস করবেন, আমি বলে দেব। আসলে অনেকে জয়েন করছে তো নেটওয়ার্ক প্রবলেম হবে। সেলিম জাফর, ক্যামেরাটা একটু অফ করে দাও। জাস্ট আ মিনিট, একটু জয়েনিংটা করিয়ে নিই। ওকে, সো আই হোপ সবাই জয়েন হয়ে গেছে যারা জয়েন করবে। তো দেখো, ওকে, মোহাম্মদ ইকবাল ক্যামেরা অন আছে মনে হয়, ক্যামেরাটা একটু অফ করে দিন। মোহাম্মদ ইকবাল ক্যামেরা অন আছে, ক্যামেরা অফ করুন। আচ্ছা, সো ফার্স্ট যেটা বলার সেটা হচ্ছে ডেসক্রিপটিভ ইংলিশ আমরা এই ক্লাসটায় অ্যাটেন্ড করব। এবার ডেসক্রিপটিভ ইংলিশ যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে, এটা দেখুন আপনারা সবাই বহুদিন ধরে এক্সাম দিচ্ছেন, বলার কিছু নেই। মেন দেওয়ার চিন্তা ভাবনা করছো মানে আই হোপ প্রত্যেকেরই প্রিলি ক্লিয়ার করার মতো নলেজ হয়ে গেছে। এবার আমাদের মেনলি যেটা ভাবতে হবে সেটা হচ্ছে আমাদের উইক পয়েন্ট, ম্যাক্সিমাম স্টুডেন্টেরই উইক পয়েন্ট হচ্ছে ডেসক্রিপটিভ ইংলিশ, রাইট? তো ডেসক্রিপটিভ ইংলিশকে ইমপ্রুভ করতে গেলে দেখো, ফার্স্ট অফ অল আমরা সবাই জানি যে কোনো কিছুর একটা বেস হয়, তাই না? তো সেই বেসটা, ডেসক্রিপটিভ ইংলিশের বেস হচ্ছে অবজেক্টিভ। যদি কারোর অবজেক্টিভ ক্লিয়ার থাকে, only then he or she can write perfect English. What does perfect English mean? পারফেক্ট ইংলিশ মানে কি? তোমাকে এক্সামে একটা কথা ভালো করে বোঝো, তোমাকে পিএসসি ক্লার্কশিপ হোক, মিসলেনিয়াস হোক, এসআই মেন হোক, ডব্লিউবিসিএস মেন হোক, এই চারটে আমাদের আপাতত আছে। এছাড়াও হাইকোর্ট মেন ইত্যাদি ইত্যাদি এক্সামে আমাদের ডেসক্রিপটিভ ইংলিশ লিখতে হয়, এবং স্টেট গভর্নমেন্টের এনি এক্সাম সেটা আগামী দিনে ডেসক্রিপটিভ ম্যান্ডেটারি হতে চলেছে। হয়তো এই নোটিফিকেশনে তোমরা পাওনি, কিন্তু এটা শিওর থাকো আগামী নোটিফিকেশন থেকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে কোনো এক্সামে ডেসক্রিপটিভ ম্যান্ডেটারি হবে। সো ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংলিশ, আমাদের মেনলি তিনটে টপিকের ওপরে গুরুত্ব দিতে হয়। কি কি? ট্রান্সলেশন, প্রেসি, রিপোর্ট। পিএসসি ক্লার্কশিপ বলো, মিসলেনিয়াস বলো, এসআই মেন, এই তিনটেতে এই তিনটে টপিকই থাকে। ডব্লিউবিসিএসে গিয়ে দেখা যায় একটু আলাদা হয়ে যায়। ডব্লিউবিসিএসে এগুলো তো থাকেই, তার সাথে সাথে আরও কি থাকে? লেটার, যেটা স্ট্রিক্টলি উইদিন 150 ওয়ার্ডের মধ্যে লিখতে হয়, যেটা লেখাটাই একটু টাফ। 150 ওয়ার্ডের মধ্যে লেটার লেখাটা বেশ টাফ, কেননা জিনিসটাকে পয়েন্ট ওয়াইজ সাজিয়ে টু দ্য পয়েন্ট লেখা। তো পারফেক্ট ইংলিশ বলতে যেটাকে বলা হয় টু দ্য পয়েন্ট। একটা ট্রান্সলেশন তুমিও লিখছো, সবাই লিখছে,
জেনারেল জিনিস, তুমি তো আলাদা করে কিছু লিখতে পারবে না, কিন্তু প্রথম কথাটা তোমাকে এমন কিছু লিখতে হবে যেটা এক্সামিনারের চোখকে তোমার খাতায় টানবে। ফর এক্সাম্পল, মনে করো তুমি নিজে একজন এক্সামিনার, দেখা গেল তোমার কাছে 1000টা খাতা এসছে চেকিং পারপাসে, তো একটার পর একটা খাতা উল্টাচ্ছে, একই লেখা একই লেখা একই লেখা। একটা খাতায় দেখলো, ও আচ্ছা সবাই তো এই লিখেছে, এই ছেলেটা একটু বা এই মেয়েটা একটু আলাদা লিখেছে, তাহলে একে দয়া করে 2 নাম্বার বেশি দিই। ওই 2 নাম্বার কিন্তু তোমাকে সাকসেস এনে দেবে। বোঝাতে পারছি? প্রথমত আমি এটা বলতে চাইছি, শুদ্ধ গ্রামার, মানে গ্রামারের এররলেস লেখা, এবং একটু ওয়ার্ডগুলো অন্য অন্য, যেটা সবাই লিখবে তার চেয়ে একটু আলাদা, যেটা এক্সামিনারের চোখকে তোমার খাতায় অ্যাট্রাক্ট করবে। দিস ইজ দ্য ওয়ে টু গেট হাই মার্কস ইন ডেসক্রিপটিভ, নাথিং এলস। এবার কেমনভাবে সেগুলো আমরা করব, এবার তারও আগে যেটা বলছিলাম, যে আমি অ্যাকচুয়ালি বহুদিন আমার কাছে এই ফেসবুক গ্রুপটাই যখন ওপেন করি, হোয়াটসঅ্যাপ গ্রুপটা, তখন আমি লিখেই দিয়েছিলাম এটা মেনলি আমার স্টুডেন্টদের জন্য, কিন্তু স্টুডেন্টদের রেফারেন্সেও অনেকে এসছে, হোয়াট এভার, তারা প্রত্যেকেই স্টুডেন্ট। তো যারা আমার স্টুডেন্ট তারা আগেও আমাকে অনেকবার অ্যাপ্রোচ করেছে অনলি ডেসক্রিপটিভ করানোর জন্য, বাট আমি সারা জীবনে কোনোদিন কাউকে অনলি ডেসক্রিপটিভ পড়াইনি। কেন না, ডেসক্রিপটিভ লিখতে গেলে আগে যেটা দরকার সেটা হচ্ছে ফাউন্ডেশন। তোমার অবজেক্টিভ সেন্সটা যদি ক্লিয়ার থাকে, অনলি দেন ইউ ক্যান রাইট। তো সেটার জন্য এখানে যারা আছো তারা অনেকেই আমার অপরিচিত আছো। আজকে আমি ফার্স্ট অফ অল দেখে নেব, অনেকজন তো পুরনো আছোই, সোমনাথ রয়েছে, এ রয়েছে, অনেকেই রয়েছে। তো আজকে আমি আগে একটু চেক করে নেব গ্রুপে যারা আছো তারা ঠিক কোন স্ট্যান্ডার্ডটায় দাঁড়িয়ে আছো, সেই অনুযায়ী আমি দেব। ওকে, আমি কয়েকটা ট্রান্সলেশন দিচ্ছি, ছোট ট্রান্সলেশন, জাস্ট ট্রাই কর। স্ক্রিন ভিজিবল? বেশ, তো লিখি নাম্বার 1, আমার বাড়ির সামনের বড় রাস্তা দিয়ে, আমার বাড়ির সামনের বড় রাস্তা দিয়ে প্রতিদিন প্রচুর গাড়ি ঘোড়া চলাচল করে। নাম্বার 2, জেলেরা সকাল থেকে নদীতে মাছ ধরছে। জেলেরা সকাল থেকে নদীতে মাছ ধরছে। নেক্সট, নাম্বার 3, আরে বাবা, ট্রান্সলেশন দিচ্ছি। যারা নতুন জয়েন করছো সবাইকে বলে রাখছি, ক্যামেরার এটা মাইক্রোফোন সবাই অফ রাখবে। ওকে,
যদি কোনো দরকার হয় মাইক্রোফোন অন করে বলবে, বাট ক্যামেরাটা সবাই অফ রাখবে। নেক্সট বলছি, খেলোয়াড়রা খেলোয়াড়রা এখনো অবধি কি খেলোয়াড়রা এখনো অবধি কি মাঠে প্রবেশ করেছে? আমার বাংলা হাতের লেখা খুব বিচ্ছিরি, আমি বলে দিচ্ছি, ওই জন্য সবাই দেখে নাও। প্রথমটা লিখেছি, আমার বাড়ির সামনের বড় রাস্তা দিয়ে প্রতিদিন প্রচুর গাড়ি ঘোড়া চলাচল করে। তারপর লিখেছি, জেলেরা সকাল থেকে নদীতে মাছ ধরছে। তারপর লিখেছি, খেলোয়াড়রা এখনো অবধি কি মাঠে প্রবেশ করেছে? কোশ্চেন মার্ক। হয়েছে সবার? না হলে একটা স্ক্রিনশট নিয়ে নাও, আমি নেক্সট পেজে যাব। হয়েছে? দেন লেখো, গতকাল যখন আমি আইপিএল দেখছিলাম, তখন আমার কাকা আমার মেসে এসেছিল। গতকাল যখন আমি আইপিএল দেখছিলাম তখন আমার কাকা আমার মেসে এসেছিল। ওকে, আরেকটা দিই, গতকাল রাজ স্কুলে পৌঁছানোর পূর্বেই ঘন্টা বেজে গিয়েছিল। 5টা দিলাম, হ্যাঁ, ট্রাই কর। গতকাল রাজ স্কুলে পৌঁছানোর পূর্বেই ঘন্টা বেজে গিয়েছিল। জাস্ট আমি একটু দেখে নিই কেমন কি অবস্থায় আছে সবাই। হয়েছে কারোর? আচ্ছা, আর একটু টাইম দিচ্ছি। ওকে, যারা নতুন জয়েন করলে একটু দেখে নাও, আমি জাস্ট কয়েকটা চেক করার জন্য কয়েকটা ট্রান্সলেশন দিয়েছি, দেখে নাও, 2টো পেজ মিলিয়ে লেখা আছে।
দেখো দুটো পেজ মিলিয়ে দেওয়া আছে, জাস্ট কেমন কি সবাই কন্ডিশনে আছে সেটা বোঝার জন্য আমি 5টার ছোট ট্রান্সলেশন দিয়েছি টেন্সের উপরে বেস করে। জাস্ট আমাকে দেখে নিতে হবে টেন্সের নলেজটা সবার অ্যাকিউট আছে কিনা। যদি টেন্সের নলেজ ঠিক না থাকে তাহলে একবার টেন্স বলে দিতে হবে। কার মাইক্রোফোন অন? রাজশেখর মন্ডল মাইক্রোফোন অফ করো। ক্লাসে মাইক্রোফোন আর ক্যামেরাটা সবাই অফ রাখবে। পারছো না? শুভঙ্কর নাইয়া, ওকে, অসুবিধা নেই। একদম পারা যাচ্ছে না। আচ্ছা, কারোর কি হয়েছে? ঈশিতা সর্দার, বেশ পড়ো। প্রথমটা কি লিখেছো বলো। A lot of vehicles run on the main road in front of my house daily. রান লিখলে? চলাচল করার ইংরেজি কি রান হয়? বলো। Pass, না, পাসও হবে না। আর কেউ কে লিখেছো পড়ো। sir, হ্যাঁ বলো। every day huge amount of vehicles are moving in হিউজ front of my অ্যামাউন্ট অফ house. ভেহিকেল হতেই পারে না, বিকজ ভেহিকেল ইজ কাউন্টেবল নাউন। সো অ্যামাউন্ট কথাটা উই অনলি ইউজ ফর আনকাউন্টেবল নাউন। Sir, বলবো? হ্যাঁ বলো। ওরে বাবা, ইজ পাসিং কে লিখলে? ইজ পাসিং কে লিখেছো গো? সরি স্যার, আর পাসিং হবে স্যার। ওরে বাবা, চলাচল করে, চলাচল করছে বলেছে। বলো। হ্যাঁ বলো। লট অফ তো হবেই না, লট অফ তো হবেই না। Sir, বলবো? বলো। Many vehicles travel every day in front of my house. ট্রাভেল কথাটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না। স্যার বলছি মনীষা, আর মুভিং, আর মুভিং এখানে এটা কন্টিনিউয়াস টেন্স। আমার তো টেন্সটাই ভুল হয়ে যাচ্ছে। স্যার বলবো, বলো। a lot of vehicles moves through the big roads. ভেহিকেলস বলছো, এক মিনিট, ভেহিকেলস বলছো আবার মুভস বলছো? স্যার আর লট অফ বলেছি তো। তুমি তো ভেহিকেলস বলছো। সাবজেক্ট যদি হ্যাঁ, প্লুরাল হয় ভার্বের সাথে এস বাই এস যোগ হয়। স্যার এটা তো কালেক্টিভ নাউন হিসেবে বলছি, a lot of vehicles. না স্যার, আর লট অফ ভেহিকেলস ইউসেজই হয় না। ওকে স্যার। আমি কারুর কাছ থেকেই আনসার পেলাম না। পারফেক্ট আনসার আমি কারুর কাছ থেকেই পাইনি। Sir, many vehicles move through the main road in front of my house daily. এটা লিখলে দুয়ে এক দেবে, দুয়ে এক দেবে। বেশ, আমি বুঝলাম, মানে এটা বোঝাটা আমার খুব দরকার ছিল প্রথম দিন। দ্বিতীয়টা, জেলেরা সকাল থেকে নদীতে মাছ ধরছে, কি হবে? The fisherman has been cutting. স্যার, fish ফিশার since মেন morning. এর পরে হ্যাজ। Sir, have been. আর কে বলবে? Sailors travel fish since morning. পুরোটা বলুন ম্যাডাম।
Jailers have been caught fishes since morning. সম্ভিক ভদ্র ক্যাচিং ফিশ লিখলে ওই 2-1 দেবে। Sir, বলবো? বলো Sir, বলবো? বলো বলো। Fishermen are fishing in the river. ওরে since বাবা morning. ম্যাডাম, এটা কন্টিনিউয়াস নয়, এটা পারফেক্ট কন্টিনিউয়াস। Sir, বলবো? বলো। The fishermen have been fishing in the river since morning. আরেকবার। The fishermen have been fishing in the river since morning. হ্যাঁ ঠিক আছে, এইটা পারফেক্ট হয়েছে, ঠিক আছে। 3 নম্বরেরটা, খেলোয়াড়রা এখন অবধি কি মাঠে প্রবেশ করেছে? বলো। Do the player ডু ডু কি করে হবে এখানে? have the player Sir, have entered the ground here? হ্যাভ দ্য প্লেয়ার্স এন্টার্ড দ্য গ্রাউন্ড ইয়েট? হ্যাঁ, ভেরি গুড ভেরি গুড, ঠিক আছে। ডু তো হবেই না, এটা পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, 4 নম্বরেরটা বলো। গতকাল যখন আমি আইপিএল দেখছিলাম তখন আমার কাকা আমার মেসে এসেছিল, কি হবে? Sir, বলবো? বলো। মানে try করবো? হ্যাঁ নিশ্চয়ই। Yesterday, when I was watching IPL, then my uncle come to my mess. কাম। Came, came. Yesterday when I was watching the IPL, my uncle came to my mess. হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড। 5 নম্বরেরটা, গতকাল রাজ স্কুলে পৌঁছানোর পূর্বেই ঘন্টা বেজে গিয়েছিল। বলবো স্যার? বলো। Yesterday, the bell had rung before Raj reached school. সাজানো হলো না সঠিক। স্যার বলবো? বলো। The bell had rung before Raj entered school yesterday. না, ভুল হয়ে গেল। So the bell had rung before Raj arrived to school yesterday. দ্য বেল হ্যাড রাং। The bell had rung before Raj arrived to school yesterday. ঠিক আছে, বেশ। আমার এটা বোঝাটা খুব দরকার ছিল। হ্যাড অলরেডি রাং বিফোর রাজ কুড এন্টার, এটা আবার কি? কুড এন্টার কেন? সম্ভিক কুড কোত্থেকে এলো এখানে? পাস্ট পারফেক্ট টেন্স। বেশ, দেখো কেন আজকে এটা দিলাম। ক্লাসে তোমরা 50 জন রয়েছো, যদিও গ্রুপে দেখছিলাম প্রায় 250 জন হয়ে গেছে, কিন্তু জানি না তাদের অ্যাকচুয়ালি ক্লাস করার ইচ্ছা আছে কি না, বেকার জয়েন করেছে। তো হোয়াট এভার, যেটুকু আমি বুঝলাম ম্যাক্সিমাম জনেরই, সম্ভিক ভদ্র মাইক্রোফোন অন অফ করো, ম্যাক্সিমাম জনেরই নেই, টেন্সের প্রপার নলেজটা নেই। তো আমার কাজ, যারা জানে তারা তো জানেই, যারা জানে না তাদেরকে শেখানো, আর যারা জানে তাদেরকে আরেকটু ইমপ্রুভ করানো, এটাই আমার কাজ। যেটুকু আমি বুঝতে পারলাম, তোমাদের টেন্স একবার পুরোপুরি রিক্যাপ করাতেই হবে, কেন টেন্সের সঠিক জায়গাটাই অনেকের ধারণার নেই। প্রথমটা আমি আসি, আমার বাড়ির সামনের বড় রাস্তা দিয়ে প্রতিদিন প্রচুর গাড়ি ঘোড়া চলাচল করে। এর সঠিক উত্তর আমি কারুর কাছে পাইনি। আমাকে যত বড়ই সাবজেক্ট দিক, যাই দিক না কেন, আমাকে ফার্স্ট অফ অল মনে রাখতে হবে টেন্স আমরা কি জানি না। টেন্স হচ্ছে, আমরা ছোট থেকে শিখে আসছি 3 রকমের, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এটা ক্লাস 3 এর বাচ্চাও জানে। কিন্তু গল্পটা হচ্ছে, আমাদের দেশে টেন্সটা, বিশেষ করে আমরা যারা বেঙ্গলি মিডিয়ামে পড়াশোনা করেছি, তাদের কেন এত ভুল হয়? আমাদের না টেন্সটাকে শেখানো হয় স্ট্যাটিক ডায়নামিক ওরিয়েন্টেড না,
একটা জিনিস বোঝো, এখানে যারা আছো ম্যাক্সিমাম সবাই কি বেঙ্গলি মিডিয়াম, না ইংলিশ মিডিয়াম, আইসিএসসি সিবিএসসি কেউ আছে? আমি ধরে নিচ্ছি ম্যাক্সিমাম বেঙ্গলি মিডিয়াম, তাদের কথা ভেবেই আমি বলছি। দেখো, তুমি যদি বাংলায় একটা কথা বলো, একটু মন দিয়ে আমার কথাটা সবাই শুনবে, হ্যাঁ? সেটা হচ্ছে, ঠিক আছে লিখে দেওয়ার দরকার নেই, কিচ্ছু লেখার দরকার নেই কারোর, লিখলে বরং আরো চলে আসছে, লেখার দরকার নেই। তুমি ধরো একটা কথা বলছো, ফর এক্সাম্পল আমি বলছি, আমার মাথার উপরের সিলিং ফ্যানটা প্রতিদিন ঘোরে। একটু মাইনুটলি শুনবে আমি কি বলছি। আমার মাথার উপরে সিলিং ফ্যানটা প্রতিদিন ঘোরে, আর আমার মাথার উপরে সিলিং ফ্যানটা এখন ঘুরছে, দুটো কি একই কথা? না স্যার। এই যে প্রতিদিন ঘোরে আর এখন ঘুরছে, এটা কি তোমার বাংলায় বলতে গেলে কোনোদিন আটকায়? বাংলায় বলতে গেলে আটকায় না? আটকায় না। কেন আটকায় না? না বাংলায় তোমার কাছে কিন্তু ক্রিয়াপদটা পারফেক্ট, মানে ওখানে তোমার কোনো ভুল হয় না, কিন্তু ভুলটা হয়ে যায় একই জিনিস ইংরাজিতে, ইংরাজিতে একই জিনিসটা ভুল হয়ে যায়। এবার আমরা যদি টেন্সকে দুটো ভাগে মনে রাখি না, স্ট্যাটিক আর ডায়নামিক, এইভাবে তুমি যদি টেন্স শেখো তোমার কোনোদিন ভুল হবে না। স্ট্যাটিক মানে কি? স্ট্যাটিক মানে কোনো একটা কাজ ধরো স্থির হয়ে আছে, কাজটা এখন চলছে না, স্ট্যাটিক মানে স্থির, একে বলা হয় সিনট্যাক্স। আর ডায়নামিক মানে হচ্ছে সচল, মানে কাজটা এখন অনগোয়িং, কাজটা চলছে। ধরো আমি এখানে একটা এক্সাম্পল দিয়েছিলাম, জেলেরা সকাল থেকে নদীতে মাছ ধরছে, তার মানে কি এটা একটা কাজটা এখন চলছে। জেলেরা সকাল থেকে নদীতে মাছ ধরছে, তার মানে এটা কি? এটা ডায়নামিক। কিন্তু আমি যদি এরকম বলি, এই নদীতে জেলেরা প্রতিদিন মাছ ধরে, এই নদীতে জেলেরা প্রতিদিন মাছ ধরে, সেটা কি এখন চলছে বোঝাচ্ছে? না, সেটা স্ট্যাটিক। আবার যদি আমি এরকম বলি, জেলেরা এইমাত্র মাছ ধরা শেষ করে উঠল, জেলেরা এইমাত্র মাছ ধরা শেষ করে উঠল, তার মানে কি? কাজটা কমপ্লিট হয়ে গেছে। সো এখন যেটা চলছে, যেটা অনগোয়িং, যেটা এখন চলছে, সেটাই ডায়নামিক। আর যেটা কাজটা প্রতিদিন হয়, রেগুলার বেসিস ওয়ার্ক, বা কাজটা জাস্ট ফিনিশড অর জাস্ট ডান অর জাস্ট কমপ্লিটেড, সেটা কিন্তু স্থির। তো আমি যখন টেন্স পড়াবো তোমাদের এই ওরিয়েন্টেডে পড়াবো, এই ওরিয়েন্টেডে টেন্স পড়লে কারোর খুব একটা ভুল হবে না। তো প্রথম আমি যে কোশ্চেনটা দিয়েছিলাম, এটা কারুর কাছ থেকে আমি স্যাটিসফ্যাক্টরি আনসার পাইনি। চলাচল করার ইংরাজি হচ্ছে প্লাই, PLY, প্লাই। প্লাই মানে চলাচল করা। তো বলছে আমার বাড়ির সামনের বড় রাস্তা দিয়ে প্রতিদিন প্রচুর গাড়ি ঘোড়া চলাচল করে, এখানে সাবজেক্টকে, সাবজেক্ট হচ্ছে প্রচুর গাড়ি ঘোড়া। আমাকে খালি সাবজেক্ট আর ভার্বটাকে আইডেন্টিফাই করে নিতে হবে। চলাচল করে তার মানে কি? কাজটা স্থির হয়ে আছে, তার মানে কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে আমি সাবজেক্ট পেয়ে গেছি, ভার্ব পেয়ে গেছি, বাকিটা অবজেক্ট। তাহলে আমি কি লিখবো? না লিখবো, যদি ঠিকঠাকভাবে লিখতে হয়, আর নাম্বার অফ ভেহিকেলস, তাহলে গাড়ি ঘোড়া বলেছে, কার বলতে পারবো না। সো এ নাম্বার অফ ভেহিকেলস, এ লট অফ ভেহিকেলস কেউ কেউ বলছিলে, লট অফ ভেহিকেলস হয় না, এই নাম্বার অফ ভেহিকেলসটা বেটার ইউসেজ। তো এই নাম্বার অফ ভেহিকেলস, এই অংশটা কি হলো? এই অংশটা পুরোটা সাবজেক্ট। ভার্ব কে হবে? সাবজেক্ট যেহেতু প্লুরাল, ভার্বের সাথে S/S যোগ হবে না, তাহলে প্লাই, প্লাইটা কি? V1 ফর্ম। আর নাম্বার অফ ভেহিকেলস প্লাই,
অন দ্য মেন রোড, বড় রাস্তা বলেছে, অন দ্য মেন রোড in front of my house, in front of my house every day, in front of my house every day. এটা ঠিকঠাক লেখাটা এলো। বলছি স্যার নাম্বার অফটা তো কাউন্টেবল নাও, তাহলে স্যার এখানে কি নাম্বার অফ বসানোটা ঠিক হবে? হ্যাঁ স্যার, ভেহিকেলস এর ক্ষেত্রে নাম্বার অফ কথাটাই অ্যাপ্রোপ্রিয়েট হয়। ওকে, ভেহিকেলস এর ক্ষেত্রে লট অফ বলে না। বলো। বলছি স্যার আমি প্রচুর শব্দটাকে ব্যবহার করতে পারলাম না মনে হয়। হ্যাঁ বলো, কি শব্দটা? এখানে আমি প্রচুর শব্দটা একটু ইউজ করতে পারলাম। কোন শব্দটা? এই প্রচুর প্রচুর হিউজ মানে হ্যাঁ, শব্দটা এই তো একটু use করতে প্রচুর পারলাম কথাটাই এখানে। তো এই নাম্বার অফ হয়ে যাচ্ছে, প্রচুর কথাটাই তো এই নাম্বার অফ হয়ে যাচ্ছে। এটাই তো বলছে প্রচুর গাড়ি ঘোড়া। হিউজ এখানে বলা যাবে না স্যার, হিউজ কথাটা যে কোনো আনকাউন্টেবলের সাথে বেশি ব্যবহার হয়। ওকে, বেশ। নেক্সট, তারপরেরটা অনেকেরই সঠিক হয়েছে। জেলেরা সকাল থেকে নদীতে মাছ ধরছে, এটা কোন টেন্স? পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো অনেকে আর বলে ফেলছিল না এটা কন্টিনিউয়াস নয়, এটা পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে কথাটা কি হবে? দ্য ফিশারমেন, দ্য ফিশারমেন, জেলেরা বলেছে, তাহলে দ্য ফিশারমেন হ্যাভ বিন ক্যাচিং ফিশ লিখলে না নাম্বারটা একটু কেটে দেবে। ডাইরেক্ট মাছ ধরছে, কি বলবো? ফিশিং। The fishermen have been fishing in the river, in the river since morning, since morning. The fishermen have been fishing in the river since morning. নেক্সট, তারপরে যেটা আছে সেটা আমাকে একজন মাত্র সঠিক আনসারটা দিয়েছে। অনেকে ডু দিয়ে বলছিল না, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কখন হয় না, কোনো একটা কাজ শেষ হয়ে গেছে। ভালো করে শোনো, কোনো একটা কাজ শেষ হয়ে গেছে, কিন্তু কাজের যে রেস্টটা বা কাজের এফেক্টটা সেটা কিন্তু এখনো অবধি রয়েছে। দ্য ওয়ার্ক ইজ অলরেডি ফিনিশড, কিন্তু কাজটা শেষ হয়ে গেছে, কিন্তু কাজের যে রেস্টটা সেটা এখনো রয়ে গেছে। যেমন ধরো হয়তো ফর এক্সাম্পল আমি বাংলায় বললাম আমি এইমাত্র সেখানে পৌঁছালাম, আমি এইমাত্র সেখানে পৌঁছালাম, তার মানে কি আমি পৌঁছে গেছি, কিন্তু এই যে পৌঁছানোর রেস্টটা সেটা এখনো আমার মধ্যে রয়ে গেছে। তাহলে আমাকে কি বলতে হবে? আই হ্যাভ রিচড দেয়ার জাস্ট নাও। তো এখানেও বলছে খেলোয়াড়রা এখনো অবধি কি মাঠে প্রবেশ করেছে। ধরো এটা আমাকে বুঝে নিতে হবে। ফর এক্সাম্পল আমি ধরছি হয়তো খেলোয়াড়দের মাঠে নামার কথা ছিল সকাল 10টায়, সকাল 10টায় মাঠে নামার কথা ছিল, কিন্তু 10টায় তারা মাঠে নামেনি। তো 10:10 বা 10:15 বেজে গেছে ঘড়িতে, কেউ একজন জিজ্ঞেস করছে যে খেলোয়াড়রা এখনো অবধি কি মাঠে প্রবেশ করেছে। তার মানে কি সকাল 10টায় মাঠে না নামার কাজটা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু 10:15তেও তারা এই যে সকাল 10টায় মাঠে নামেনি তার রেস্টটা রয়ে গেছে। বোঝাতে পারছি আমি? সকাল 10টায় মাঠে না নামার কাজটা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু 10:15তেও তার রেস্টটা রয়ে গেছে যে এখন অবধি তো মাঠে নামেনি। সো দিস ইজ কল্ড প্রেজেন্ট পারফেক্ট টেন্স, রাইট? তো খেলোয়াড়রা এখন অবধি কি মাঠে প্রবেশ করেছে, আমরা কি বলবো? আমাদের বলতে হবে have the players entered
have the players entered in the playground, have the players entered in the playground yet কথাটা ম্যান্ডেটরিলি দিতেই হবে। have the players entered in the playground yet, আর আমি যদি এটাকে বলতাম খেলোয়াড়রা কি এখনো অবধি মাঠে প্রবেশ করেনি, তাহলে কি বলতাম? খেলোয়াড়রা কি এখনো অবধি মাঠে প্রবেশ করেনি, তখন কি বলতাম? Have not. খালি হ্যাভেন্ট হয়ে যেত। হ্যাভ নট দ্য প্লেয়ার্স এন্টার্ড ইন দ্য প্লেগ্রাউন্ড ইয়েট, বা ইয়েটটা আগেও দিতে পারো, ইন দ্য প্লেগ্রাউন্ডের আগেও ইয়েটটা বসাতে পারো, কোনো সমস্যা নেই। সবাইকে আমি বোঝাতে পারছি জিনিসটা? পরেরটা, গতকাল যখন আমি আইপিএল দেখছিলাম তখন আমার কাকা আমার মেসে এসেছিল। এটা কিন্তু অনেকে দেখলাম আমি যারা যারা বললে ইয়েস্টারডেটা দিয়ে শুরু করলে, কেননা বাংলায় লেখা আছে গতকাল, তুমিও ইংলিশে ইয়েস্টারডে দিয়ে শুরু করছো না, দিস ইজ রং, নাম্বার কাটবে, এক্সামিনার নাম্বার কেটে নেবে। তোমাকে বাংলা আর ইংলিশের টেন্স কিন্তু এক নয়, তাহলে বাংলায় যেরকম সাজিয়ে লেখো ইংলিশে কিন্তু ইংলিশে তোমাকে সাবজেক্টকে আগে পুট করতে হবে, ইয়েস্টারডে কখনোই আগে আসবে না। লিখতে পারো, লিখলে গ্রামাটিক্যালি ভুল নয়, কিন্তু নাম্বার কাটবে। তাহলে এখানে আমি এটা কি বলবো, এটা বেস্ট আনসার এরকম বলবো, যেটা আমি কারোর কাছ থেকেই সেভাবে পেলাম না। বলবো মাই আঙ্কেল arrived, my uncle arrived at my mess, my uncle arrived at my mess yesterday, yesterdayটা এখানে বসিয়ে দেবো। my uncle arrived at my mess yesterday when I was watching IPL, when I was watching IPL। বুঝাতে পারলাম? এটা হচ্ছে পারফেক্ট ইউসেজ। বেশ, নেক্সট বলছে গতকাল রাজ স্কুলে পৌঁছানোর পূর্বেই ঘন্টা বেজে গিয়েছিল। এটা অনেকেরই দেখলাম ভুল হচ্ছে, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাঁ এই সরি পাস্ট পারফেক্ট টেন্স, এক্সট্রিমলি সরি, পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স মানে সবসময় দুটো কাজ, একটা কাজ নিয়ে কোনোদিন পাস্ট পারফেক্ট টেন্স হয় না। তো বলছে গতকাল রাজ স্কুলে পৌঁছানোর পূর্বেই ঘন্টা বেজে গিয়েছিল, এটা আমরা কিভাবে লিখবো? গতকালটা সেম আগে দেব না, আমরা কি লিখবো? The bell had rung yesterday before Raj reached by arrived to লিখতে পারো the school। The bell had rung yesterday before Raj reached the school. স্যার বলো। বলছি যে ইয়েস্টারডেটা আমি একদম শেষে দিয়েছিলাম সেন্টেন্সে, হ্যাঁ দিতে এটা পারো। কি ভুল হবে? The bell had rung before Raj reached the school yesterday। দেখো তাহলে একটা জিনিস দেখো, তাহলে এই ক্লজটা এটা সাবজেক্ট হলো, এটা হেল্পিং ভার্ব হলো, এটা মেন ভার্ব হলো, এটা অবজেক্ট হলো, আবার এখানে এটা সাবজেক্ট হলো, এটা ভি2 ফর্ম হলো, এটা অবজেক্ট হলো। তো দুটো একটা ক্লজের মধ্যে দুটো সাবজেক্ট ঢোকালে ভালো না দুটো ক্লজে আলাদা আলাদা অবজেক্ট ঢোকালে ভালো? কোনটা বেটার লাগছে?
এটা তো একটা আলাদা ক্লজ, এটা আলাদা ক্লজ, এটা আলাদা ক্লজ, তাই না? তো দুটো ক্লজে আমরা দুটো হ্যাঁ। অবজেক্টকে ব্যবহার করলাম, সেটা কি বেটার লাগছে না? হ্যাঁ তাই না? বেশ, এবার আমাকে খালি একটা জিনিস বলো, কে কে আছো? আমি আনসারটা বললাম, আমাকে একটু খালি বুঝে নিতে হবে জিনিসটা, ওই জন্যই এতবার বলছি, মানে সেই অনুযায়ী আমি সেরকম ভাবে এগোবো আর কি। এক একজন করে একটু মাইক্রোফোন অন করবে, করে বলবে কার কটা সঠিক হয়েছিল। আমি বলছি, নাম ধরে ধরে বলছি, আকাশ কোলে কটা ঠিক হয়েছে? স্যার একটা ঠিক হয়েছিল। অরিন্দম বোস, দুটো স্যার। অর্পিতা হালদার, স্যার আমি চেষ্টা করেছিলাম 3টে, কিন্তু একটা পারফেক্ট সঠিক হয়নি। ওকে। অরুন্ধতী জানা, হ্যাঁ আমার 2টো হয়েছিল। ভেরি গুড। আতাবুল, স্যার একটা। অয়ন্তিকা, স্যার 3টে, কিন্তু ওই ইয়েস্টারডেটার ক্ষেত্রে টাইম মানে ইয়েস্টারডেটা আমি মাঝখানে মানে দেওয়ার বদলে শেষে দিয়েছিলাম। ওকে। বুদ্ধদেব লোহার, সবে জয়েন করেছো বোধহয়। দীপান্বিতা দাস, স্যার আমার 2টো ঠিক হয়েছে। ইমরোজ মির্জা, স্যার একটা। ইতিশা সর্দার, 4টে। চারটে। আমি যা লিখেছি একদম পারফেক্ট হয়েছে। ভেরি গুড, ভেরি গুড। জামিউল মুমিন, ঠিক আছে। জামিউল মুমিন ক্লাসে নেই। কাকলি, কাকলি এই ক্লাসটা জয়েন করেছো? হ্যাঁ স্যার করেছি। বলছি আমার 4টে ঠিক হয়েছে, শুধু লাস্টেরটা হ্যাঁ, তোমার তো ঠিক হবেই। এতদিন ধরে 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 শিখিয়েছি তোমাদের, চারটে ঠিক হয়েছে তো? হ্যাঁ স্যার। ঠিক আছে। আচ্ছা, কৌশিক মন্ডল, স্যার তিনটে। তিনটে। এম এস মন্ডল ক্লাসে নেই। মহাদেব কটা হলো? স্যার একটা হয়েছে। আচ্ছা আচ্ছা, মহাদেব আছো নাকি? স্যার ঠিক আছে, ওকে স্যার। মহাদেব আছো? বলছে আসি স্যার, লেট হয়ে গেছে ঢুকতে, ওই একটা গন্ডগোল হচ্ছিল। আচ্ছা আচ্ছা, হচ্ছে, মনে আছে না সব ভুলে গেছো? হ্যাঁ স্যার, না না মনে আছে স্যার। প্র্যাকটিস করতে হবে তোমাদের, কিন্তু অনেক দূর করিয়ে দিয়েছিলাম। মানস বারুই, হ্যাঁ স্যার। স্যার 3টে হয়েছে। ভেরি গুড। মোহাম্মদ ইকবাল, স্যার একটা হয়েছে। একটা। মোহাম্মদ মানোয়ার, স্যার দুটো হয়েছে। দুটো। মলিনা দোলাই, স্যার একটা ঠিক হয়েছে, 2টো সাজানো হয়নি মানে সেন্টেন্স। ওকে। মনীষা মন্ডল, ক্লাসে নেই, বলো। শোনা যাচ্ছে না। পূজা প্রধান, স্যার একটা ঠিকঠাক মতো হয়নি, মানে একটু গন্ডগোল হয়েছে হয়নি। রাজশেখর মন্ডল, স্যার ফার্স্ট ক্লাস আমার করে নিয়েছি। ওকে। রিতেশ ঘোষ, ক্লাসে নেই। স্বাগতদীপ সরকার, ক্লাসে নেই। সম্ভিক ভদ্র, কটা হয়েছে? দুটো হয়েছে, ওকে। সম্ভিক ভদ্র ক্লাসে নেই। শান্তনু অধিকারী, স্যার দুটো হয়েছে, দুটো। দুটো। সায়ন্তন হালদার, স্যার দুটো। সুবায়ু দাস, স্যার আমি লেটে জয়েন করেছিলাম। ওকে। বেশ, বাকিদের আর জিজ্ঞেস করলাম না, আমার যেটুকু আইডিয়া দরকার ছিল সেটুকু আমি পেয়ে গেছি। যেটা বুঝলাম, তোমাদেরকে একবার ফুল টেন্স কমপ্লিট করাতে হবে, আদারওয়াইজ হবে না। তো ঠিক আছে, অসুবিধা নেই, টেন্স একবার আমি কমপ্লিট করাবো। এর আগে আমি কয়েকটা ছোট ট্রান্সলেশন দিয়ে দেখে নেব, তারপরে টেন্স করাবো। কেননা টেন্সের নলেজ তোমার যদি
অ্যাপ্রোপ্রিয়েট না থাকে তাহলে বেসিক জায়গায় মানে প্রেসি তো লিখতেই পারবে না। আর প্রেসি লেখাটাই হচ্ছে সবচেয়ে বড় ঝামেলাকর জায়গা। তাহলে 3টে টপিক আমি মেনলি কভার করব এই কয়েকদিনের ক্লাসে। আর একটু যারা আছো তাদেরকে বলে নিই, আজকে ক্লাসটা সত্যি বলতে মানে ফার্স্ট ক্লাস হলো, এবং মানে এটা আমার বোঝার দরকার ছিল যে ক্লাসটায় কীরকম টাইপ লেভেলের সবাই আছে, আমাকে তাহলে সেই কদিনের মধ্যে সেই জায়গায় তুলতে হবে। কিন্তু একটা কথা, ক্লার্কশিপ বলো মিসলেনিয়াস বলো, এই এক্সামগুলোতে তোমাকে কিন্তু রেগুলার বেসিসে প্র্যাকটিসটা চালিয়ে যেতে হবে। এটা একদিনের ব্যাপার নয়, মানে তুমি একদিন ক্লাস করলে শিখে গেলে ব্যাপারটা এভাবে হবে না। এখনকার দিনে সবাই বুঝতে পারছো চাকরির কি অবস্থা, সবাই নিউজ দেখছো এ দেখছো, আর কি বলবো, কাউকে কিছু বলার নেই। কিন্তু সেখানে দাঁড়িয়ে ফেয়ার ওয়েতে যদি চাকরিটা পেতে হয় তাহলে কিন্তু তোমাকে পাস মার্ক পেলে হবে না, তোমাকে টপ করতে হবে। এবার সেই টপ করার জন্যও কিন্তু মানে একটা দেখা যাচ্ছে, তুমি খবর নিয়ে দেখো পিএসসি ক্লার্কশিপ ফর্মটা ফিল আপ হয়েছে অ্যারাউন্ড 10 থেকে 11 লক্ষ। চাকরি পাবে কজন? খুব বেশি হলে হয়তো 5,000 সিট বেরোবে। সো 10 লক্ষের মধ্যে 5,000, তাও তুমি যদি প্রথম 500-র মধ্যে আসতে পারো তবেই তুমি সেক্রেটারিয়েট পোস্ট পাবে। তারপরে হয়ে গেলে ডাইরেক্টরেট, তারপরে হলে রিজিওনাল, কোথায় ঠেলে দেবে কোনো ঠিক নেই। পুরুলিয়া যাও, মালদা যাও, নর্থ বেঙ্গল যাও, বা নর্থ বেঙ্গল ছেলেদের কলকাতায় এসো, হুগলিতে এসো, এই তো হবে। সুতরাং চাকরিটা পাওয়াটা যতটা কষ্টকর, চাকরিটা ধরে রাখা তার চেয়েও বেশি কষ্টকর। কেননা তোমাকে কোথায় কি পোস্টিং দেবে সেটাও কিন্তু খুব বড় ম্যাটার করে। প্রত্যেকেরই ফ্যামিলি আছে, ফ্যামিলিতে সবার প্রবলেম আছে। সেজন্য তোমাকে এখন তো পেতেই হবে, যে কোনো মূল্যে আগে যা পাই আমাকে পেয়ে যেতে হবে, কিন্তু তারপরেও কিন্তু তোমাকে চেষ্টা চালিয়ে যেতে হবে যাতে তুমি আরো বেটার জায়গায় পৌঁছতে পারো, তাই না? হোয়াট এভার, তো এটা আমি আজকে জায়গাটা একটা আইডেন্টিফাই করলাম যে কেমন কি। আমি আরো দু একটা দিয়ে দেখি, এবার একটু নর্মালেতে আসি, আরো কয়েকটা দিই। দেখে নি, ফিউচার দিয়ে দেখি একটা। আগামীকাল সন্ধ্যের মধ্যে আমি হয়তো বাড়ি পৌঁছে যাব। আগামীকাল সন্ধ্যের মধ্যে আমি হয়তো বাড়ি পৌঁছে যাব। আমরা আগামীকাল ময়দানে সময় কাটাতে থাকবো। আরেকটা কন্ডিশনালটাও একটু চেক করে নি, কন্ডিশনালের অবস্থা কিরম আছে। ধরো বললাম যদি আমি কলকাতায় আসি, তাহলে আমি তোমাকে ফোন করব। যদি আমি কলকাতায় আসি তাহলে আমি তোমাকে ফোন করব।
প্রেজেন্ট আর পাস্টটা চেক করেছিলাম, এবার ফিউচারটাও একটু দেখে নিচ্ছি। ট্রাই করো। যদি আমি কলকাতায় আসি তাহলে আমি তোমাকে ফোন করব। লিখতে হবে না, এখানে লিখো না, ডাইরেক্ট আনসার বলবে, ডাইরেক্ট আনসার বলবে। ও লিখলে আমি ঠিক দেখে করতে পারি না। হয়েছে নাকি কারোর? Sir, maybe I can reach home tomorrow. কোথায়? না স্যার, একদম না। Sir, একবার try করবো? হ্যাঁ নিশ্চয়ই। I will have reached home uh, in evening. ইন ইভিনিং? Sir, বলবো? বলো। Probably I will reach home by tomorrow evening. না ম্যাডাম, রং। স্যার বলবো? বলো। I shall reach home before tomorrow evening. একদম ভুল। স্যার আমি I shall reach home by tomorrow evening. ভুল। Sir, বলবো? বলো। We will reach home maybe tomorrow evening. ম্যাক্সিমাম তোমরা সবাই এখানে হয়তো কথাটা খেয়াল করোনি। এই হয়তো কথাটা বলো। I will have been reaching home tomorrow. ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস কেন? Sir, বলবো? বলো। I will একটু স্ক্রিনটা দিন দেখতে। By tomorrow, I would have reached home. না না না, by ভুল ভুল tomorrow, ভুল by tomorrow evening. ভুল। Sir, I shall have reach my home by tomorrow. ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। এই সঠিক আনসার পেলাম। এই হয়তো কথাটা যখনই থাকবে, হয়তো কথাটা যখনই থাকবে তখন সেটা ফিউচার পারফেক্ট টেন্স হবে। ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি হয় না, সাবজেক্ট প্লাস শ্যাল অবলিক উইল। যে কোনো কিছু গেস করার জন্য অলওয়েজ উই নিড টু ইউজ ফিউচার পারফেক্ট টেন্স। সাবজেক্ট প্লাস শ্যাল অবলিক উইল প্লাস হ্যাভ প্লাস ভিত্রি প্লাস অবজেক্ট, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। তো এক্ষেত্রে একজন আই উইল হ্যাভ বললে, আই এর পরে জেনারেলি আমরা লেখার ক্ষেত্রে দেখো, বলার ক্ষেত্রে আমরা উইল ব্যবহার করি, নো প্রবলেম, কিন্তু লেখার ক্ষেত্রে সবসময় শ্যাল ব্যবহার করবে। বিকজ যে সমস্ত এক্সামিনাররা তোমার খাতাটা চেক করবেন তারা কিন্তু ন্যাচারালি বেশিরভাগই সবাই বয়স্ক লোক। কোনো কলেজের এক্স প্রফেসর, কোনো কলেজের প্রিন্সিপাল ছিলেন, আফটার রিটায়ারমেন্ট পিএসসি তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে। সো তারা জেনারেলি বয়স্ক লোক, তারা কিন্তু এখনো আই এর পরে স্যাল লেখাটা দেখতেই পছন্দ করেন, আই বা উই এর পরে। তুমি স্পোকেনে আই উইল বলতেই পারো, নো ম্যাটার, কিন্তু লেখার ক্ষেত্রে সব সময় মনে রাখবে আই শ্যাল, আই উইল বা উই শ্যাল, কখনোই উইল নয়। ওকে, কেউ একজন আই উইল বললে তাকে উদ্দেশ্য করে বললাম। তাহলে কথাটা এটা আমরা কি বলবো, I shall have, I shall have reached my home
I shall have reached my home by, I shall have reached my home by tomorrow evening. I shall have reached my home by tomorrow evening. This is the correct usage. বোঝাতে পারলাম সবাইকে? কোনো গেস করা বা অ্যাসাম্পশন করা হলে সব সময় আমরা ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করব, রাইট? সেখানে মাইটা তো না দিলেও চলে। হ্যাঁ হোম বলতে নিজের বাড়ি বোঝায়। হ্যাঁ, আমার বাড়ি বলেছে তো, আমি হয়তো বাড়ি পৌঁছে যাবো, মাই হোম লেখো না, অসুবিধে কি আছে? আমি হয়তো বাড়ি পৌঁছে যাবো মানে আমার বাড়ি পৌঁছাবো, কোনো সমস্যা নেই স্যার। নেক্সট বলো, আমরা আগামীকাল ময়দানে সময় কাটাতে থাকবো, কি হবে? স্যার বলবো, বলো। we shall be spending time at ময়দান tomorrow. ঠিক আছে, আর কেউ? স্যার বলবো? বলো না, ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলো। হ্যাঁ স্যার, উই শ্যাল বি স্পেন্ডিং টাইম অ্যাট ময়দান টুমরো। ঠিক আছে, এটা সহজ ছিল। উই শ্যাল বি স্পেন্ডিং বলতে পারি বা পাসিংও বলতে পারি, একই কথা, যা খুশি। উই শ্যাল বি স্পেন্ডিং টাইম অ্যাট ময়দান টুমরো। নেক্সট ওয়ান, এইটাই আমার জানার দরকার। নেক্সট ওয়ান কে বলবে? যদি আমি কলকাতায় আসি তাহলে আমি তোমাকে ফোন করব, কি হবে? আমি বলবো স্যার, বলো। চেষ্টা করবো। হ্যাঁ, I shall call you if I come to কলকাতা। না হলো না, নাম্বার দেবে না। ঠিকই লিখেছো, গ্রামাটিক্যালি সঠিক, কিন্তু নাম্বার দেবে না। Sir, if I come to Kolkata, I shall call you. হ্যাঁ, ভেরি গুড, এইটাই নাম্বার দেবে। কন্ডিশনাল সেন্টেন্সে তোমাকে সঠিক এ লিখতে হবে। আর কে কি লিখেছো পড়ো না, আমি একটু বুঝে নিই তাহলে। If I shall come to Kolkata, then I shall call you. একদম ভুল ম্যাডাম, একদম ভুল, একদম ভুল। ডাবল ফিউচার কখনোই হয় না। If I come to Kolkata, then I shall call you. ভুল। ইফ থাকলে তারপরে শুধু কমা হয়, দেন কখনোই হয় না। দেনটা দিলেই ভুল হয়ে যাবে। তাহলে ওখানে যে তাহলে ওয়ার্ডটা ইউজ হয়, তুমি শুধু কমা দাও, এইটাই তো ব্যাপার। দেনটা লিখলেই তো ভুল হয়ে যাবে। শুধু ইফ দিয়ে শুরু করলে তারপরে, এটা মনে রাখবো, কোনো সেন্টেন্স ইফ দিয়ে শুরু করলে তারপরে শুধু কমা বসে, সো বা দেয়ার ফোর বা কিছুই বসে না। তো এটাকে এভাবে লিখবো, সিম্পলি আমি যদি আমি কলকাতায় আসি, ইফ আই কাম টু কলকাতা, ইফ আই কাম টু কলকাতা, কমা দিয়ে I shall telephone you, I shall telephone you. Thank you, sir. If I come to Kolkata, I shall telephone you. এটা অ্যাপ্রোপ্রিয়েট। দেন এখানে লিখলে কি বলো? টেলিফোনের বদলে কি কল লেখা? হ্যাঁ, কল লিখতেই পারো, না না কোনো অসুবিধা নেই। স্যার বলছি এটা যদি মানে আগে পরে আগে পরে লিখলে নাম্বার দেবে না। প্রথমে একজন বললে, সেও ঠিকই বলেছিলে। দেখো, গ্রামাটিক্যালি কোনো ভুল নেই। আমি বারবার একটা কথা তোমাদেরকে ফোকাস করতে চাইছি মেনলি, তুমি গ্রামাটিক্যালি সঠিক লিখতেই পারো, বাট এমন ওয়েতে তোমাকে লিখতে হবে এক্সামিনারের চোখকে তোমার খাতায় অ্যাট্রাক্ট করাতে হবে। তুমি কে সেটা এক্সামিনার দেখতে পাবে না, তোমার লেখাটুকু এক্সামিনারের কাছে পৌঁছবে। সুতরাং সেই লেখাটা এমন অ্যাপ্রোচ নিয়ে পৌঁছতে হবে যেটা তার পছন্দ হবে। আমি এই জায়গাটাকে ফোকাস করছি বারবার। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। বোঝাতে পারলাম ব্যাপারটা?
তুমি বলছো কিন্তু ভুল নয়, হ্যাঁ বলো বলো। না হ্যাড এখানে কি করে দেবে, একদমই না। দেখি কন্ডিশনাল আরেকটা খালি ফাইনাল দেখে নিয়ে তোমাদের আজকে ক্লাসটা অফ করে দেবো। আমার ফিরতে দেরি হয়ে গেল, আমি গ্রুপে লিখে দিলাম, সরি। এইটা বলো তো কি হবে? যদি সে ভালোভাবে কঠিন পরিশ্রম করত, তাহলে সে পরীক্ষাটা পাস করত। বলো তো দেখি কি হবে, তাহলে বুঝে নেবো কন্ডিশন। If he did hard work, he would pass the exam. ভুল হলো স্যার। বলো। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। এটাই আমি লিখেছিলাম। এটাকে আমরা দুভাবেই বলতে পারি। হয় বলতে পারি if he had worked hard, comma, he would have cleared the exam. এবার গল্পটা হচ্ছে এটা সবাই লিখবে, যারা জানে তারা সবাই এটা লিখবে। একটা এক্সামিনারের কাছে 100টা খাতা দেখছেন, তার মধ্যে আমি ধরছি 50 জন সঠিক ইংরাজিটা জানে, 50 জনই এটা লিখবে। খালি 2 জন আলাদা লিখবে। এটাকে আলাদা করে কি লিখবে না, লিখবে had he worked hard, comma, he would have cleared the exam. Had he worked hard, he would have cleared the exam. 50 জন সঠিক লিখবে, তার মধ্যে 45 জন এটা লিখবে আর 5 জন এটা লিখবে। এদেরকে যদি এক্সামিনার 1 দেয়, এদেরকে অন্তত 1.5 করে দেবে। আর এই হাফ নাম্বার পেয়েই তুমি এক্সামটা ক্লিয়ার করবে। আমি বোঝাতে পারছি আমি কোন জায়গাটাকে ফোকাস করছি? এই জায়গাটায় he would pass the exam, এটা কি লিখলে ভুল হয়ে যাবে? ভুল হয়ে যাবে, কেন? এটা ডাবল নেগেটিভ, বুঝিয়ে দেন ভালো হবে। এটা ডাবল নেগেটিভ, এটা কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে। আমি সব বুঝিয়ে দেব। আমি আজকে যেটা বললাম এটা বোঝাতে পারছি যে কোথা, মানে আমরা নাম্বারটা বাড়াবো কি করে। এইটা লেখাটা লিখলে যদি 1 দেয়, অন্তত এটা লিখলে দুটোর কিন্তু একই মানে, এটারও মানে যা এটারও মানে তাই, সেম মিনিং। কিন্তু এই লেখাটা লিখলে যদি 1 দেয়, এই লেখাটা লিখলে অন্তত 1.5 দেবে, হাফ নাম্বার হলেও বেশি দেবে। সুতরাং আমাকে এমন অ্যাপ্রোচে লিখতে হবে যেটা বাকিদের থেকে আমার লেখাটাকে একটু আলাদা করে দেখাবে। বুঝাতে পারছি? সেটা ওয়ার্ড ইউসেজের ক্ষেত্রেও একই জিনিস হবে। আমি এটাকে আরো নেক্সট ক্লাসে ইলাস্ট্রেট করে, তবে যেটুকু আমি বুঝলাম তোমাদের টেন্সের নলেজটা ভীষণভাবে দরকার। তো টেন্সটা আমি আগে একবার করিয়ে দেব, তারপরে আবার ট্রান্সলেশন পরের দিন আগে ছোট কয়েকটা প্যাসেজ দিয়ে দেখব। প্যাসেজগুলো কেমন সবাই পাচ্ছ সেটা দেখে নেব, সেই বুঝে টেন্স করাতেই হবে। কিন্তু পরের দিনই করাবো না 1-2 ক্লাস পরে করাবো, সেটা আমি বুঝবো পরে। আজকে যারা অনেকেই আছো যাদেরকে আমি ফার্স্ট টাইম দেখলাম, হয়তো কারো রেফারেন্সে তোমরা গ্রুপে জয়েন করেছো,
আমি যেটুকু পড়ালাম সবাই বুঝতে পেরেছো? Yes, sir. হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। Yes, sir. তবে একটা কথা সবাইকে বলে দিই, সেটা হচ্ছে তোমাকে কিন্তু যদি পরিষ্কার কথা যদি চাকরিটা পেতে হয় তাহলে কিন্তু তোমাকে পরীক্ষার আগের দিন অবধি রেগুলার বেসিসে প্র্যাকটিস করে যেতে হবে। এবার সেটা তোমরা এই গ্রুপে থাকবে, কোশ্চেন আনসার লিখে আমাকে পাঠাবে, আমি সময় মতো চেক করে দেবো। সবসময় যে সঙ্গে সঙ্গেই পারবো বলতে পারছি না, কিন্তু তোমাদের প্র্যাকটিসটা আপ টু চাকরি পাওয়া অবধি জারি থাকবে। ঠিক আছে? বেশ, তাহলে আজকে আমি এই অবধি রাখছি ক্লাসটা, যেটুকু খানিকটা বুঝে নিলাম। হ্যাঁ নিশ্চয়ই, বলো। স্যার একটু যদি কস্ট ট্রান্সলেশনটা বলেছেন, ওখানে ভিউজটা হবে না, ঠিক আছে বুঝলো। এই লার্জ না বলে করা যেতে পারে? হ্যাঁ বলো, আরেকবার একটু রিপিট করো, শুনতে পেলাম না। কি হলো? তোর কথাই শুনে যাচ্ছে স্যার বলছি ক্লাস কি প্রতি রবিবারই হবে? না। প্রতি রবিবার হবে না, আমি ডেট বলে দেবো। তোমার কথাটা একদম শোনা যাচ্ছে না গো, তুমি আমাকে একটু হোয়াটসঅ্যাপে পাঠিও, আমি বলে দেবো যেটা কনফিউশন হচ্ছে। এবার কি শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, খুব কেটে যাচ্ছে কথাটা।